গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আত্মসম্মানের লড়াই, একদম আত্মসম্মানের লড়াই নিয়েই কিন্তু আজকের আমার এই ভিডিও। আমি অনেক ভেবেছি যে কিছু মানুষ, অবশ্যই দেখো বললাম না, কিছু মানুষ তো সত্যি বাড়িতে টর্চার হয়, স্বামীদের কাছে এমন এমন করে খোঁচা খোঁচা খেয়ে খেয়ে কথা শোনে যেগুলো নিতে পারে না। অনেক মেয়েদের উপরে হয়, মানে এগুলো ফালতু কথা যে না, এখনকার সময় কেউ অত্যাচারিত হচ্ছে না। অনেক সময় স্বামীর ইনকাম বেশি থাকলে, স্বামী একটা উঁচু পদে কাজ করলে এবং তারা মানে নিজেকে আর শ্বশুরবাড়ি মানে মেয়েটা যদি একটু গরিব ঘর থেকে আসে বা তাদের লেভেলটা যদি একই রকম না থাকে তাহলে হয়। তবে একটা কথা, ম্যাক্সিমাম দেখি ছেলেদের যখনই দুটো বাচ্চা, যেহেতু মিশিলির দুটো মেয়ে আছে, আমি মিশিলিকে নিয়ে বলছি, আত্মসম্মানের লড়াই, ও খুব কষ্ট পেয়েছে এবং কাঁদছে। যেখানে দেখলাম ওর দাদাও এসেছে, দাদা এসে অনেক জিনিসপত্র এনে দিয়ে গেছে। তার মানে পরিবার থেকেও বেশ মানে ওর প্রতি ইয়ে আছে, মানে বলল যে আমার কোনো ডিসিশান যদি আমি নিই তাহলে আমার ফ্যামিলির লোকরা সেখানে আমাকে কোশ্চেন করে না বা আমার ওপর কোনো প্রেশারাইজড করে না। তা সেই দিক থেকে তার মানে মিশিলির নিজস্ব পথ চলাটা যথেষ্ট নিজের মতো করে, ওকে কেউ বাধা দেয় না কোনো কিছুতে। আত্মসম্মানের লড়াই, এই মেয়েরা সত্যিকারের অনেকেই বাহির্মুখী হয়ে যায়, বাড়ির বাইরে বেরিয়ে যায় আত্মসম্মানের লড়াই। তবে এই যে পরকীয়া, যে স্বামী স্ত্রীর ঝগড়া মানে কি পরকীয়া? হয় স্বামী পরকীয়া করছে, নয় বউটা পরকীয়া করছে, এটা নয়। তা এটাও কিন্তু নয়, আবার এখন ম্যাক্সিমাম ঝগড়াটাই হচ্ছে পরকীয়ার জন্যে। দুটো মেয়ে হওয়ার পর, এত সুন্দর রূপবতী বউ থাকার পর কোনো হাসব্যান্ড কেন ঝগড়া করবে? আর মিশিলি কিন্তু যথেষ্ট সাংসারিক কাজকর্মর ব্লগিংয়ে আমি দেখেছি, মাটির উনুন করে ছাদে গিয়ে রান্না করা, মানে ব্লগিংকে বেশ সুন্দর ক্যাটাগরিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাহলে এত সুন্দর গৃহিণী উপোস করে, ভালো, এগুলো তো বেশি করে স্বামীদের মন কাড়ে। উপোস, কাপাস, পুজো আচরা, তারপরে মেয়েদেরকে ভালো ভাবে মানুষ করা, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, এক্সাম এক্সাম করে মানে বাচ্চাদের প্রতি কেয়ার করা। তো এগুলো তো আমার মনে হয় স্বামীদের বেশি করে মন কাড়ে। তার মানে এগুলো করেও স্বামীর মন কাড়েনি, ওর রূপেও স্বামীর মন কাড়েনি, তাহলে তখনই প্রশ্ন আসে, তাহলে কি অন্য কেউ ওর হাজব্যান্ডের মন কেড়েছে, নাকি ওর হাজব্যান্ড খারুস, মানে একদমই খারুস মাক্ষি চুস, একদম সব রকম, মানে কিপটেও। মিশিরিকে মনে হয় প্রপার টাকা পয়সা দেয় না যে ভালোভাবে চলা, ভালোভাবে থাকা, ভালোভাবে খাওয়া পড়ার। আমার মনে হয় এখন ওর কথাটা শুনে এটুকু আমার আন্দাজ হলো। আত্মসম্মান, হ্যাঁ, মানে যখনই কিছু চায় তখনই আমার মনে হয় ওর হাজব্যান্ড এমন করে বাজেভাবে খোঁটা দেয়, যেই কারণে ওর আত্মসম্মানে লাগে। যে সবসময় তো ভালো লাগে না, না? কারোর কাছে পয়সা হাত পাততে। আর সবসময় মানে এটা এটা সত্যি আত্মসম্মানেরই ব্যাপার। সব কিছুতে ছোট, ছোট চাওয়া, ছোট, ছোট কিছু, আর চাইতে তার কাছে ভালো লাগে যে চাওয়াটা বোঝে যে না, এটা চেয়েছে তার মানে এটা ওর প্রয়োজন, তবেই ও চেয়েছে। আর অনেকে আছে জানছে এটা প্রয়োজন কিন্তু দেওয়ার সময় ১০টা কথা শুনিয়ে দিচ্ছে, তখন কিন্তু বড্ড বিরক্ত লাগে। কারণ এই টাকা পয়সাগুলো নিয়ে কেউ খায় না, সবাই সবার কোনো না কোনো কাজে লাগায়। আর বিশেষ করে এরকম পড়ুয়া মেয়েরা, ছেলে মেয়ে বাড়িতে থাকলে তখন মারা ওইসব টাকায় ফুর্তি মারে না, হয় ওদের ড্রেস কিনে দিতে হয়, নাই ওদের ভালো মানে ভালো কিছু কেনার জন্য, পড়াশোনার কোনো মেটেরিয়ালস কিনতে হয়, কোনো এক্সামের পেপার মানে ফর্ম ফিল আপ করতে হয়, কোনো সাজেশন বুক কিনতে হয়, এরকমভাবে মারা কখনোই নিজের জন্য কোনো পয়সা সেভাবে খরচ করে না। যেটাই বড় বড় ছেলে মেয়ে হয়ে গেলে তাদেরই ছোট ছোট চাহিদা পূরণ করতেই সবসময় মারা রেডি থাকে। তা আমরাও যখন ছোট ছিলাম, আমরাও তো আমাদের মা বাবার কাছে চেয়ে এরকম করেছি, তাই না? আমরা বুঝি। তো এইখানটায় মিশিলি আজ ব্লগিং করেনি, ওর কষ্ট হচ্ছে কেমন যেন বুকের ভেতরে। সত্যি সংসার ছেড়ে, এত সুন্দর বাড়ি ঘরদোর ছেড়ে বাইরে বেরিয়ে গেছে, এটা দেখে আমারও কষ্ট হচ্ছে। তবে লড়াইয়ের আরেক নাম জীবন। যেমন আত্মসম্মান বিসর্জন দিয়েও থাকা যায় না, আর আবার অনেক সময় আত্মসম্মানকে বিসর্জন দিতে হয় মান সম্মানের খাতিরে। এই দুরকম, আমরা কিন্তু দুরকমই মানুষ। যে কেউ আছে না, ধারাকসে একটা সিদ্ধান্ত নিয়ে গেলাম, ফাটাকসে বেরিয়ে গেলাম, এটা জীবন নয়। জীবন যুদ্ধটা অনেক বড় লড়াই, অনেক অনেক বড় লড়াই। এই যে সন্দীপদের ক্ষেত্রে এই যে কোর্ট কেস লড়াই, এটা প্রথম ১ বছর তোমরা খুব এন্টারটেনিং, মানে কি হলো কি হলো কি হলো
কি হলো, উৎসুকের সাথে দেখেছো। এখন ধীরে ধীরে তোমাদের কাছে এটা গা সওয়া হয়ে গেছে, কারণ তোমরা জানো একটার পর একটা ডেট আসতেই থাকবে। ওর বছরের ভেতর বোধহয় 5বার 6বার ওকে কোর্টের চত্বর ঘাঁটতে হয়, কারণ এক একটা কেসের ডেট এক এক রকমভাবে পড়ে। তাহলে এক একটা কেসের ডেট যদি এক এক রকমভাবে পড়ে, তাহলে কতটা ওর মানে সন্দীপের প্রতি প্রেশার আসছে। তো এরকমই। আর তবে এখন কিন্তু মেয়েদের দিকে আইনটা অনেকটাই বেশি। আর এই রকম ধরো আনম্যারিড মেয়েরা রয়েছে, যদি সত্যি এইভাবে বেরিয়ে যেতে হয়, আর যদি সংসার নাই বাঁচানো যায়, তাহলে আমি বলবো আইনি পদক্ষেপ নিয়ে ওরা ওদের ডিমান্ডগুলো, যেগুলো মেয়েদের চলতে গেলে, মেয়েদের পড়াশোনা করাতে গেলে, মেয়েদের বড় করতে গেলে যা যা প্রয়োজন, সেগুলো কিন্তু ওর হাজব্যান্ডের কাছে ডিমান্ড করতে পারে। কারণ বাচ্চাদের এখন মানে বেশি করে ফোকাস করতে হবে ওদের পড়াশোনা, ওদের এডুকেশনের দিকে, কারণ ওদের বড় করতে হবে। আর এই যে মিশিলের হাজব্যান্ডের এই যে ঝগড়া, এইটাতে সব থেকে বেশি ক্ষতি ওই মেয়ে দুটোর হবে, কিচ্ছু না। এদের ঝামেলা, স্বামী স্ত্রীর ঝামেলাতে বেশি সাফার করে বাচ্চারা, কারণ ওরা দুজনকেই ভালোবাসে। ওদের কাছে ভালোবাসা একজনের নয়, যতই নিষ্ঠুর বাবা হোক তবুও বাচ্চারা কিন্তু বাবাকে ভালোবাসা, যতই খারাপ মা হোক তবুও কিন্তু বাচ্চারা মাকে ভালোবাসে। চোখের সামনে মা বাবা যদি থাকে, তাহলে সেই জায়গায় এই দুজনার স্বামী স্ত্রীর লড়াইয়ের ভেতরে পিষে যায় ওই নিরীহ শিশুগুলো। না, আমি সত্যিকারই দেখলাম যে ওর বাপের বাড়ির লোকরা যখন আছে, আমার মনে হয় এইভাবে বাচ্চাদের মেয়েদেরকে নিয়ে মানে লোকের বাড়ি বাড়ি না ঘুরে, মানে ভাড়া বাড়ি এসবে না ঘুরে একটা জায়গায় বসে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে, বাপের বাড়ি যখন আছে, দাদা বৌদি যখন আছে, ওর দাদাকে দেখলাম যথেষ্ট কেয়ারিং কেয়ারিং দাদা। তাহলে সেই জায়গায় মেয়েদের, যুবতী মেয়েদের নিয়ে এখন ওই দাদা বৌদির কাছে থাকো, থাকার পর একটা ডিসিশন নিয়ে দুটো পরিবার এক জায়গায় বসে যেটাই একটা সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তটা নিয়ে তারপর তুমি তোমার লাইফ তোমার মতো করে বাঁচো। আমি দেখো, হ্যাঁ, ও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও অন্য মানুষকে নিয়ে এরকমভাবে কন্টেন্ট করেছে, কন্ট্রোভার্সি করেছে, সেই জন্য আমারও কোথাও না কোথাও বলার রাইট রয়ে গেছে। ওকেও এরকম পাজেলভাবে দেখছি, উদ্ভ্রান্তের মতো দেখছি, সেই জন্য আমারও কোথাও না কোথাও বলার রয়ে গেছে। আমি আজকে ওর ভিডিওটা দেখার সময় না, তখন মাথার মধ্যে এরকম করে একটা চটাকসে বলে না ইয়ে আসে, তখন আমার মাথা মধ্যে তাহলে ওই কারণে ও মানে টেপিকে এত ইয়ে করতো। আসলে ও তো স্বামীর ভালোবাসা পায়নি, স্বামীর কাছে টর্চার হচ্ছিল বা হয়, সেই কারণে ওর অ্যাঙ্গেল দিয়ে দেখে ও টেপিকে সমর্থন করছিল, যে মেয়েদের একটা আত্মসম্মানের লড়াই আছে, একটা আত্মসম্মান ও বলতে পারছে না। আসল ব্যাপার, অনেকে অনেক কথা আছে না, বলতে চায় না। হ্যাঁ, বলতে পারা যায় না, বলতে চায় না। যারা নিজেদের সমস্ত লজ্জা শরম হায়াকে বিসর্জন দিয়ে ক্যামেরা অন করে গড়গড় করে বলে, তারা আলাদা, কিন্তু সবাই বলতে পারে না। সত্যিকার সবাই বলতে পারে না। ওর অনেক কথা আছে, ওর মুখের কাছে আসছে, জিভের কাছে আসছে, আবারও ঢোক গিলে নিচ্ছে, কারণ ও ভাবছে এখন তো আমি বলে ফেলবো, সেটা পরবর্তী রূপ কি নিতে পারে। এটা কিন্তু ভেবে ভেবে অনেক কথা আছে মিশিলির মুখের এরকম জিভের কাছে চলে আসছে, মুখের কোনায় চলে আসছে, কিন্তু বলছে না, কিছুটা গিলে নিচ্ছে। তবে তোমার পরিবারে যখন এত বড় প্রবলেম ছিল, এত অশান্তি ছিল, সেই জায়গায় তুমি কন্ট্রোভার্সি ভিডিও না করে তুমি অন্য কিছুই তুমি করতে পারতে। কারণ শোনো, আমাদেরও পরিবারে অশান্তি আছে, এটা আমি আবার বড় কথা বেশি না যে আমাদের সংসারে অশান্তি নেই, না, আমাদের সংসারেও অশান্তি আছে। সেই কারণেই কথাগুলো অতটুকুই বলতে হয়, বা অতটুকুই আমি বলি যতটুক মানায়, যতটুক এই প্রবলেমের মধ্যে আমি যদি পড়ি, আমি যদি এই রাস্তায় হাঁটি, তাহলে আমারও একটা বলার যাতে জায়গা থাকে, সেই জায়গা, সেই পরিস্থিতিটা করে রাখতে হয় সবসময়। এই যে আমি কথায় কথায় বলি, আমাকেও বাড়ি থেকে বেরিয়ে যেতে হতে পারে, এটা সত্যিকারে বলছি। আত্মসম্মানে প্রচণ্ড লাগে যখন চরম পরিমাণে কোনো রকমের মনে আঘাত দিয়ে কথা বলে, তখন প্রচণ্ড রাগ হয়। প্রচণ্ড রাগ হলে তখন মনে হয় না বেরিয়ে যায়। তখন আমি সত্যি বেরিয়ে যখন যাই, আমি একদিন কোথাও না কোথাও বাইরে থাকি, থাকার পর আমি নিজেকে সময় দিই, নিজেকে সময় দিয়ে নিজের প্রতি ভালোবাসা এনে, নিজের প্রতি কনফিডেন্স এনে তারপর, কারণ একটু মাইন্ডটাকে ডাইভার্ট করি। দেখো, আমার তো সত্যিকারের যাওয়ার মতো কোনো জায়গা নেই।
তাই আমার বান্ধবী কৃষ্ণার বাড়ি আছে, আমি আমার বান্ধবীর কাছে গিয়ে মনের দুঃখ বলতে পারি, মনের কষ্ট শেয়ার করতে পারি। তাছাড়াও আরও ভালোবাসার মানুষ আছে যারা আমার সঙ্গে অনেকটা সময় কাটায়, যখন তাদের ভালোবাসা পায়, আদর পায়, বা অনেকটা সময় তাদের সাথে কাটায়, তখন কোথাও না কোথাও যে মনটা একটা জায়গায় স্থিরতায় আসে আবার নতুন করে সংসার করার। আমাদের নতুন করে সংসার করার আর কিছু নেই সত্যিকারের বলতে, আমার বিশেষ করে। আমি মিশিলেরও কথা বলবো না, কারণ নতুন করে আমাদের সংসার করার কিছু নেই। এখন আমাদের সংসারটাকে আগলে রাখার একটা ব্যাপার আছে। তাই যখন নতুন করে সংসার করার কিছু নেই, যখন আমার আর চিন্তা করারও কিছু নেই, এখন যা আছে সেটাকে সিস্টেমেটিক যাতে চলে, আর যেন ওটাকে বাঁচিয়ে রাখতে পারি, সেই আগলে রাখা, এই আগলে রাখার কাজটা। আগলে কাকে রাখতে হবে? আমার মেয়েকে। আগলে কাকে রাখতে হবে? আমার ছেলেকে। আগলে কাকে রাখতে হবে? এই সংসারটাকে। এর বাইরে আমি আর কিছু চিন্তা করি না। অবশ্যই বাড়ির মালিকের শরীর খারাপ বলো, তারও পাশে কেউ নেই, তারও কেউ নেই। সেই জায়গাগুলো দেখি যে যখন অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করবে, তখন আগলানোটাকে বন্ধ করে দেবো। যখন আগলানো বন্ধ করে দেবো, তখন নিজেই বুঝবে যে আমার পরিস্থিতি কোথায়, আমাকে তো কেউ আগলাচ্ছে না, তার মানে আমি বিপদে পড়লেও এরা আমাকে দেখবে না। যখনই বুঝবে যে এদেরকে আমার প্রয়োজন, আমার বিপদেও আমাদের প্রয়োজন, তখন সে নিজে থেকেই ঠিক রাস্তায় চলে আসবে। তাই সবসময় বলবো, অনেক অনেক বিষয় আছে যেগুলো, যেমন তুমি অনেক কথা আছে বলতে পারছো না, গিলে নিচ্ছ, ঢোক গিলছো, চেপে থাকছো। তাই এটা অবশ্যই, এই যে বাচ্চাদের নিয়ে যখন রাস্তায় বেরোবে, তখন কনফিডেন্স লেভেলটা এরকমভাবে এত হাই করবে না। সবার আগে ভাববে বাচ্চাদের ভবিষ্যৎ, সবার আগে ভাববে বাচ্চাদের প্রবলেম। ওরা দুটো ইয়াং মেয়ে, কোথায় কোথায় প্রবলেম আসতে পারে, কোথায় কোথায় কী কী, কোথায় কোথায় প্রবলেম আসতে পারে, আর কোথায় কোথায় ওদের বড় সড়ো ক্ষতি হয়ে যেতে পারে। প্রবলেম আর ক্ষতি অনেকটাই কাছাকাছি, তবুও ওদের সুখ স্বাচ্ছন্দ্য অনেক কিছুর দিকে তোমার নজর রাখা উচিত। তো এটা তো গেল শিলিঝিলির গল্প। খারাপ লাগছিল, কষ্ট পাচ্ছে। আমারও সত্যি একটা মানুষ সংসার থেকে বেরিয়ে গেলে বুঝি প্রত্যেকটা জিনিসের জন্যে স্যাক্রিফাইস করতে হয়। এই মেয়ে দুটোকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, মেয়ে দুটোর খাওয়ার যথেষ্ট প্রবলেম হচ্ছে। ম্যাগি, ছাতু, তারপরে হচ্ছে এই সেদ্ধ ভাত, এগুলো বেশি দিনের জার্নি নয়, এগুলো খাইয়ে বেশি দিন তুমি রাখতে পারবে না। ওরা একটা টাইমের খুব বেশি হলে 15-20 দিনের মধ্যেই ওরা বাস্ট করবে যে এইভাবে আমরা কিভাবে চলবো, বা 1 মাস বা 1.5 মাস বা 2 মাস বা 3 মাস। কিন্তু দীর্ঘদিন তুমি এইভাবে যদি এই মানে ইয়েটাকে টানতে থাকো, তাহলে ওরাই ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। আরেকটা কথায় আছে না, নিজের পায়ে নিজে কুড়ুল মারাটা উচিত নয়। ভগবান যখন তোমাকে সুখ স্বাচ্ছন্দ্য সব অনেক কিছু দেয়, তখন তার ভেতরে কিছু প্রবলেমও দেয়, কিছু কষ্টও দেয়। তাই সেই কষ্টটাকে তোমাকে মানিয়ে নিতেই হবে, মানিয়ে নিতে হবে। নিয়ে ওই সুখ স্বাচ্ছন্দ্যটাকে যেটা পাচ্ছ, সেটাকে নিয়ে আনন্দ করে তোমার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ দেখো, ব্লগিং করে এখনকার সময়, এই বর্তমানে যা সময় যাচ্ছে, এখন তুমি ব্লগিং করে বহু দূর যেতে পারবে না। না, বহু দূর যেতে পারবে না, বা বহু টাকা ইনকাম করতে পারবে না। যেটা আগে একটা টাইমে হতো, যে মানুষ ব্লগ দেখতে এতটাই পছন্দ করতো, ব্লগিংয়ের জন্য মানুষ এতটাই মানে পাগল ছিল, সে যাই দেখাতো তাই দেখতো। ভালো করে একটু সুন্দর সাজিয়ে গুছিয়ে দেখালেই মানুষ ভালো ইনকাম করতে পারতো। আর এখন না, এখন চারিদিকে এই যে বর ছেড়ে চলে যাওয়া, ভাড়া বাড়ি করে থাকা, তারপরে হচ্ছে ভাড়া বাড়ির জীবনযাত্রার কষ্টের জীবন, তারপরে স্বামীকে, তোমার স্বামীর যত রকমের টর্চারের গল্প, স্বামী মেরেছে, স্বামী অমুক দিন খেতে দেয়নি, স্বামী একটা দিন এমন টর্চার করেছে, একদিন আমাকে এমন বাজে কথা বলেছে, আমার মা বাবাকে নিয়ে গালি দিয়েছে, আমি রাতের পর রাত ঘুমাতে পারিনি, বালিশ ভিজে গেছে, আত্মসম্মানের জন্য গলা দিয়ে খাবার নামিনি, 2 দিন না খেয়েছিলাম। এমনও করেছে ট্যাঙ্কির জল চালাতে দেয়নি, সারাদিন জলের কষ্ট পেয়েছি, একদিন মেন সুইচ বন্ধ করে দিয়েছে, সারাদিন কারেন্টের কষ্ট পেয়েছি। একদিন এমন করেছে বাইরে থেকে লক করে চলে গেছে, রান্নাঘরে তালা মেরে রেখে দিয়েছে, মিটকেসে খাবার বন্ধ করে দিয়েছে। মানে এই রকম যত রকম আছে ইমোশনসের, যত প্যাটার্নের গল্প তোমাকে বলতে হবে, তবেই গিয়ে মানুষ ইন্টারেস্ট দিয়ে শুনবে, তবেই গিয়ে মানুষ তোমাকে একটা ইয়ে দেবে। সেটাও একটা লিমিটেড, ওই যে যেমন আছে না, প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে একটা লিমিটেড টাইম বাঁধা থাকে, বা হচ্ছে একটা লিমিটেড
ওই যে ডেট এক্সপায়ারিং ডেট যেগুলো থাকে সেরকমই, ওরকম তোমার বেশি দিন ধরে চলবে না। তাই এমন তুমি যে ভুলটা করেছো যে এই বাচ্চাগুলোকে নিয়ে বাইরে বেরিয়ে আসা, এটা চরম ভুল, এটা মারাত্মক ভুল। এই ভুলটা করতেই হয় না। সব সময় নিজের অধিকারের জন্যই লড়াই করতে হয়। যে তুমি লড়াই করছো জীবনযাত্রার জন্যে, তুমি লড়াই করছো আত্মসম্মানের জন্যে, সে আত্মসম্মানের লড়াই ওই বাড়িতে বসেই একবারে দাঁতের মাথায় বেলুন চাকি নিয়ে, দরকার পড়লে লাঠি সোঁটা নিয়ে নিজের আত্মসম্মানের লড়াই করতে হয়। হ্যাঁ, আমার অধিকার আমি ছাড়বো না, আমার লড়াই আমি ছাড়বো না, আমার বাচ্চার আমি বাচ্চাদের লড়াই আমি ছাড়বো না, আমার বাচ্চার কষ্ট আমি কখনোই পেতে দেবো না, হতে পারে না, হতে দেব না। এটা জায়গায় বসেই করতে হয়। এগুলো হচ্ছে আমার বুদ্ধি। আমি অনেক ভাবি, অনেক কিছু করব, এই চলে যাচ্ছি, এই মাল গোছায়, এই সব। আমার কৃষ্ণার বাড়িতে আমার এক ব্যাগ কাপড়-চোপড় আছে। এক ব্রিফকেস কাপড়-চোপড়, যে আমি চলে গেছিলাম। দুদিনও থাকিনি, চলে এসেছি বাড়ি। দিয়ে এই যে নিজের অবশ্যই এই যে মেয়ের চাকরি, মেয়ের পড়াশোনা, এই যে বিস্কুট, মানে এগুলো ফেলেই মানে এই যে বেড়াজাল কেটে আমি বেরোতে পারিনি। কিন্তু দেখো, আজকে যদি আমি আছি, কালকে যদি আমার ফট করে রাস্তায় চলতে চলতে আমার যদি কিছু হয় বাই চান্সলি, তাহলে কি এদের সংসার চলবে না? তাহলেও চলবে। তাহলে কি বিস্কুট থাকবে না? তখনও বিস্কুট থাকবে। তাহলে কি মাম্পি তখন চাকরি করবে না? তখন মাম্পিও চাকরি করবে। কিন্তু কোথাও না কোথাও ওরা একটা বড় প্রবলেম ফেস করতে হবে, ওদের বড় একটা লড়াই করতে হবে, যেটা আমি থাকাকালীন ওদের কাছে সহজ। ওরা অনেক জিনিস আছে, দেখেন এই তো 2:30-3টার মধ্যে মাম্পি খেয়ে ওপরে চলে যায়। এবার সারাদিন সারা সন্ধে নিচের মধ্যে কি হয় ওরা জানে না। এই গেট খোলো, গেট বন্ধ করো, এই বিশাখা যাবে, এই অর্ক আসবে, এই জল দিতে আসবে, জল ঢপ নিতে আসবে একবার, দিতে আসবে একবার। অন্য কেউ এলো, পাড়ায় কেউ কিছু জিজ্ঞেস করলো, বা ডেলিভারি এলো, সব কিছু কিন্তু এই নিচে থেকে আমি করে যাচ্ছি কন্টিনিউ। তো এগুলো ওদের ফেস করতে ওরা রিল্যাক্সে রয়েছে, মা নিচে রয়েছে তো মা সব দেখে নেবে, পিঙ্কি আছে তো পিঙ্কি সব দেখে নেবে। তো এইটা অর্কর যে কোনো না, মা আছে তো মা ঠিক কিছু না কিছু ব্যবস্থা করে দেবে। তো এগুলো হচ্ছে, না হলে আমি না থাকলেও চলবে, কিন্তু আমি থাকাকালীন ওই যে বলে না, মানুষ আছে কাজ আছে, নেই মানুষ কাজ নেই। তো এইটা হচ্ছে আমার বক্তব্য। আর এখন তো টিভি মানে সব জায়গায়, শুধু ওয়াইটিতে নয়, এখন প্রত্যেকটা সিনেমা, প্রত্যেকটা কিছুতেই আমি বারবার বলছি যে না, মানে কেউ কারোর জন্য চিরস্থায়ী নয়। তাই এখন সব জায়গায় চলছে এগ্রিমেন্ট। এখন একটা খুব সুন্দর মজার জিনিস এসেছে, যেটা হয়তো এখন আমি বলছি তোমাদের কাছে হাসি লাগবে, কিন্তু পরবর্তীকালে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়ে দাঁড়াতে চলেছে প্রত্যেকটা পরিবারের মধ্যে। এটা তোমরা লিখে নাও, এগ্রিমেন্ট। ইয়েস, এগ্রিমেন্ট। কারণ এখন বিয়ে করেও কেউ কাউকে ভরসা পায় না। যেমন নন্দিনী ভট্টাচার্যার কিছু বক্তব্য আছে, উনি বলেছেন যে দেখো, বিয়ের পর এই যে স্বামীরা ভালোবেসে বউয়ের নামে অনেক কিছু লিখে দেয়। তারপরে কি করে, বউরা হয়তো অন্য পুরুষের সঙ্গে প্রেম করলো, বা স্বামীর সঙ্গে মনোমালিন্য হলো না, বা স্বামীকে ডিভোর্স দিল, সেই জিনিসগুলো কিন্তু তার কাছে থেকে গেল। তাহলে স্বামী যখন জিনিসগুলো দিচ্ছে, তখন কিন্তু ভাবছে না যে এই বউগুলো চলে যেতে পারে, বা এই বউগুলো ইয়ে যাবে। তাই আবেগকে কন্ট্রোল করতে বলছে যে আবেগকে কন্ট্রোল করে সবসময় মাথায় রাখবে যে এ কখনো না কখনো তোমায় দাগা দিতে পারে। দেখো, কখনো না কখনো আমার লাইফ পার্টনার আমায় দাগা দিতে পারে, এটা ভেবে কি সংসার করা যায়? যায় না। এটা ভেবে কখনোই সংসার করা যায় না। কিন্তু তোমাদেরকে বলছি, তোমরা লিখে রাখো, আগামী দিনে এটাও হতে চলেছে। এটা ভেবেই সবাই সংসার করবে। আজকে আমার লাইফ পার্টনার আমার কাছে আছে, কালকে নাও থাকতে পারে। পরকীয়াটা একটা টাইম এমন জিনিস ছিল না, ছি, ছি, থু, থু। একটা সময় এমন ছিল, ছি, ছি, থু, থু। এই ওর স্বামী থাকতে আর একটা পুরুষ আসছে ওর বাড়িতে। হ্যাঁ, দুপুর হলেই ওই লোকটাকে দেখি ঢুকতেই, তারপরে ওদের বাড়িতে নিস্তব্ধতায় ছেয়ে গেছে। কি ব্যাপার! এই অন্য সময় কিন্তু ওর এলে আমাদেরকে ও না থাকলে আমাদেরকে ডাকে। যেদিনকেই ও আসে, সেই দিনকে আর আমাদেরকে ডাকে না। কি ব্যাপার! কোনো তো ব্যাপার আছে। ডাল মে কুছ কালা হ্যায়, কুছ তো বাত হ্যায়। আর যারা পরকীয়া করতো তারাও চরম ভয়েই পরকীয়া করতো। এই ধরা পড়লে ক্যালান
মানে প্যাদান মানে পিটুনি বাদ যাবে না। যে কোনো প্রকারে বাড়ি থেকে বিদায় করবেই করবে। তাদেরও কোথাও না কোথাও লোক সমাজ, মান সম্মানের ভয় ছিল। আর এখনকার আমি পরকীয়া বলছি। একদম বিন্দাস রেনেকা, "এই বেশ করেছি, এই প্রেম করেছি, বেশ করেছি। এই তোর কি রে? তোর কি? বেশ করেছি। একদম ১০০ বার করব, ১০০০ বার করব।" বউ রাখার ক্ষমতা নেই, আবার বড়। তুই আমার ওপর অত্যাচার করিস। এক্ষুনি তোর নামে না থানায় গিয়ে ডায়েরি করে আসবো। একদম গায়ে হাত দিবি না, গায়ে হাত দিবি না একদম। গায়ে হাত দিলে না হাত ভেঙে রেখে দেবো। 498 খাইয়ে দেবো বলে দিলাম। তো এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে। এখন আর তো ভয় নেই। এখন দরকার পড়লে প্রেমিককে নিয়েই বরের সামনে ঘুরে বেড়াবে। তো এটা সময়ের পরিবর্তন। তা খুব শিগগিরই আমার মনে হয় এই এগ্রিমেন্ট, মানে যেকোনো বিষয়, ম্যারেজ এগ্রিমেন্ট, তারপরে হচ্ছে লাইফ পার্টনারের এগ্রিমেন্ট, তারপরে হচ্ছে এই যে গার্লফ্রেন্ড এগ্রিমেন্ট, এইগুলোরও এগ্রিমেন্ট খুব শিগগিরই মানে আমাদের সমাজের সব ব্যবস্থাতে চলে আসতে চলেছে। কারণ স্বামী স্ত্রীর তো মারও বলি, আগে যেমন স্বামীরা একবারে বউরা মাথায় ঘোমটা দিয়ে টিপ পরে একবারে স্বামীর চরণে মাথা নিজের ৩ বেলা ঠুকতো। এখন কিন্তু আর ঠোকে না। এখন আর শাঁখা পলা ছুঁড়ে শোকেসে রেখেছে। সিঁদুর আর টিপ তো দূরে থাক। শাঁখা পলা সব তুলে এখন মানে গলায় একটা প্লেন চেন পরবে, তার সাথে একটা ছোট্ট লকেট থাকবে, এক হাতে একটা ঘড়ি থাকবে, এক হাতে একটা সোনার বালা থাকবে, জিন্স টপ বা কুর্তি চুড়িদার, দরকার পড়লে ওয়ান পিস পরে রাস্তায় ঘুরবে। বিয়ে করেছি বলে কি জীবনটাকে দিয়ে দেবো নাকি? একবার সব জলাঞ্জলি দিয়ে দিলাম, সব বিসর্জন দিয়ে দিলাম? না। তাই এইগুলো হচ্ছে সত্যি পরিবর্তন। এইগুলো পরিবর্তন, এগুলো সময়ের পরিবর্তন। তাই মিশিলি যে বাচ্চাটা মেয়েগুলোকে সাফার করাচ্ছে, সেগুলো করানো দরকার নেই। তুমি তোমার বাড়িতে যাও, অধিকারের সাথে যাও এবং ডাঁটের মাথায় থাকো। তোমার অধিকার, তোমার সব কিছু। নিশ্চয়ই ওদের বাড়িতে অনেক বড়সড় কিছু আছে। আমি একটু মন থেকে দুর্বল ভাই। কারণ আমি জানি বাড়িতে যে পরকীয়া করলেই অত্যাচার হয় তা নয়। বাড়িতে এমনিও অত্যাচার হয়, অমনি অত্যাচার, অনেক বিষয় নিয়ে অত্যাচার হয়। সেই মানে সব ব্যাপারে খিটখিট, ঝিকঝিক, আর সব ব্যাপারে বেশি জ্ঞান, আর একেবারে সেই সিস্টেমেটিক চলা, তারপরে হচ্ছে রোবোটিক লাইফস্টাইল অনেকে পছন্দ হয় না। প্রবলেম প্রত্যেকটা বাড়িতে যারা আমার ভিডিও দেখছো তারাও বলবে, সত্যিকারে কিনা বলো, প্রত্যেকটা বাড়িতে প্রবলেম আছে। কারোর ছেলে মেয়ে নিয়ে প্রবলেম, কারোর স্বামীকে নিয়ে প্রবলেম, কারোর শ্বশুর শাশুড়িকে নিয়ে প্রবলেম, কারোর প্রতিবেশীকে নিয়ে প্রবলেম, কারোর হচ্ছে আত্মীয় স্বজনকে নিয়ে প্রবলেম, এবং প্রবলেম ছাড়া কোনো মানুষ নেই। তো এই প্রবলেম আছে যখন, মানুষের চিন্তাও মানে প্রবলেম থাকা মানেই মানুষের ভেতরে অশান্তি বোধ, আর মানুষের সুখ স্বাচ্ছন্দ্য, মানুষের আর এশো আরাম কা জিন্দগি ঝান্ডবা। তাই এটা আমি তোমাদেরকে বলবো, জীবন একটাই, মিশিলির লাইফও একটাই, মিশিলিকেও বলছি তোমার মেয়েদের লাইফও একটাই। এই প্রবলেমগুলো ওদেরকে দিও না, তুমিও এত কষ্ট করো না। মা বাবার সঙ্গে বসে কথা বলো। যদি আত্মসম্মানের লড়াই হয়, সেটার সলিউশন অবশ্যই বড়রা কিছু না কিছু বের করবে। তার মধ্যে সবার আগে তোমার মতামত, যেখানে তুমি বললে তোমার মতামতের প্রায়োরিটি সবার প্রথম দেয়, তাহলে তোমার যেটা মতামত, তোমার হাজব্যান্ডের থেকে তোমার দূরে থাকা, বা হাজব্যান্ডকে ছেড়ে দেওয়া, বা তোমার মাসকালীন হাজব্যান্ডের কাছে একটা খরচ নেওয়া, বা সব কিছু দেখো, যেগুলো তুমি দেখালে রাত 2টোয় বাড়ি থেকে বেরিয়ে গেলে, এটা ঠিক আছে, আমরা বলছি না, আমি বলছি না, এটা ঠিক আছে। তুমি না কেন তুমি বেরোচ্ছ, এটা অবশ্যই তোমার ভিউয়ার্সকে জানানোর দরকার। আমিও জানিয়ে রাখলাম আমার ভিউয়ার্সকে, আমিও যখন তখন বাড়ির বাইরে বেরিয়ে যেতে পারি, আমি ওই সংসার ত্যাগ করে দিতে পারি। আমার স্বামীরও অত্যাচার আছে, মেনে নেবা। মেনে যদি না নাও, কারণ আমি বা একা অবলা নারী, আমি বা কতক্ষণ সহ্য করতে পারি? সহ্য করতে যখন পারবো না, তখন অবশ্যই আন্দোলনে আমিও নামতে পারি। তাই ও রাত 2টোর সময় দেখিয়ে বেরিয়েছে যে নাহলে অনেক প্রশ্ন আসবে। কিছু মানুষ ওর বুঝেছে, জ্যেষ্ঠ মানুষরা বুঝেছে যে প্রবলেমটা কোথায়। তাই সবসময় পরকীয়া নয়, না, না, আমিও বুঝি পরকীয়াই যে মূল মানে শেষ বা শুরু তা নয়। অনেক মানুষ আছে মেন্টালি প্রবলেম, অনেক মানুষের আছে ইগো প্রবলেম, অনেক মানুষ আছে ভীষণ মানে থ্রোয়িং প্রবলেম। নর্মাল কথাই এমন বাজেভাবে থ্রো করবে, এমন বাজেভাবে উপস্থাপনা করবে তোমাদের কাছে, তখন না মনে হবে কি যেন মান, সম্মান, লজ্জা, ইজ্জত সব ধূলিসাৎ করে দিয়েছে। একদম বিরক্ত লাগে, একদম মানে অসহ্য লাগে, অসহ্য।
তাই অনেক সময় ছেলে মেয়ের খরচাপাতি দিতে গিয়েও এমনভাবে আঘাত দেবে, অনেক কিছু আছে, সত্যি আছে। তা ও রাত 2টোর সময় যখন ওর হাজব্যান্ড ওর বিছনায় নেই দেখিয়েছে, ও বেরিয়ে যাচ্ছে, কেন বেরিয়ে যাচ্ছে, কী জন্যে বেরিয়ে যাচ্ছে সেগুলোও দেখিয়েছে। ঘটনাটা বড়সড় ঘটেছে তবেই কিন্তু বাড়ি থেকে বেরিয়েছে। আর ধীরে ধীরে তাহলে ঘটনা যখন বড়সড় ঘটনা, তাহলে তুমি আগে সেই ঘটনার প্রবলেমের সলিউশনটা তোমার দাদা, বৌদি, মা, বাবা, ভাই যারা আছে তোমার ফ্যামিলি মেম্বার বড়রা, যারা তোমাকে রেসপেক্ট করে, ভালোবাসে, তাদেরকে নিয়ে এক জায়গায় বসো, বসে কথা বলো, বলে অন্তপক্ষে তুমি কষ্ট করলেও আমার কষ্ট লাগবে না, ওই বাচ্চা দুটো কষ্ট করলে আমার কষ্ট লাগবে। কারণ ওদেরও প্রাণ একটাই, ওরাও এই উঠতি বয়স, এই টাইমটা ওদেরও কিছু চাওয়া আছে, পাওয়া আছে, ভালো লাগা আছে, ভালোবাসা আছে। তার মধ্যে যদি এই বয়স থেকেই এই যে এই প্রবলেমগুলো ওরা ফেস করতে থাকে না, ওরা তোমাদের প্রতি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, তোমাদের প্রতি ওদের বিরক্ত আসবে। এখন আসবে না, এখন হয়তো বলছে না, এখন অনেক কিছু চেপে থাকবে, সহ্য করবে, কিন্তু খুব শীঘ্রই ওদের ভেতরে একটা ফ্রাস্ট্রেটেড ব্যাপার আসবে, যেটা তোমাকে, তোমার উপরে প্রভাব পড়বে, তোমার উপরে একটা প্রেশারাইজ করবে এবং তোমাকেই ওরা অপছন্দ করবে, খারাপ লাগবে। বলবে বাবার কাছ থেকে আমাকে দূরে করে রেখেছো তোমরা, তুমি কষ্ট দিয়েছো, নাহলে আমার বাবা হয়তো আমার খরচ চালাতো, আমার বাবা আমাকে সুখে রাখতো, তোমার কারণে আমরা বেরিয়ে এসেছি, তোমাকে সাপোর্ট করার জন্য তোমার হাত ধরেছি, কিন্তু আমাদের জীবনটা কি হয়ে গেল, এইসব ব্লেমগুলো আসবে। তাই ওই বাচ্চা মেয়ে দুটোর ভবিষ্যতের বা ওই বাচ্চা মেয়ে দুটোর সুখের কথা ভেবে কিছু সিদ্ধান্ত পরিবর্তন করো, বসো হাজব্যান্ডের সঙ্গে বসো, দরকার পড়লে একটা এগ্রিমেন্ট করে নাও যে আমাদের এই মাসোয়ারা খরচা আর আমাদের এই করতে হবে, কোর্ট মারফত, উকিল মারফত লেখালেখি করে স্ট্যাম্প বসিয়ে নাও। এর জন্য বলছি আগামী দিনে খুব শীঘ্রই আমাদের মাঝে আসতে চলেছে এগ্রিমেন্ট, সব ব্যাপারে, সব ব্যাপারে এগ্রিমেন্ট। আগে জানো তো একটা একজনের সঙ্গে আরেকজনের পরিচিত থাকলে একজন আরেকজনকে কাজের জন্য বাইরে অবধি পাঠিয়ে দিত, এখন পাঠায় না। কেন বলো তো? ওই যে যাওয়ার পর অসুস্থ হয়ে কিছু হয়ে যেতে পারে, বা হঠাৎ কার মনে কী আছে, কিছু চুরি করে পালাতে পারে। তো এই কারণে এখন সবসময় এজেন্ট মারফত কাজ হয়। এজেন্ট কী করে, তার বাড়ি, তার লোকেশন, তার এরিয়া সব কিছু জেনে বুঝে সেই মানুষটা কেমন, তার সেই মানুষের ইম্পর্টেন্স কিছু ওদের কাছে গচ্ছিত রেখে দেয়। তাই সেই কারণে এগ্রিমেন্ট থ্রুতে যদি কেউ কোথাও থেকে কাজের লোক হায়ার করে, তখন তাদের অতটা প্রবলেম ফেস করতে হয় না। ওরা যেখান থেকে হায়ার করছে সেখানটা একটা ফোন কল করে জানিয়ে দেয়, তারপর সেখান থেকেই ওরা সমস্ত বিষয়টা ক্লিয়ার করে নেয়। তো এটা এখন এখন বর্তমান সমাজে নতুন এগ্রিমেন্ট, স্বামী স্ত্রীর থাকা এগ্রিমেন্ট, ঘর ভাড়াতে এগ্রিমেন্ট, কাজের লোক নেওয়াতে এগ্রিমেন্ট, তোমার হচ্ছে এখন লাইফ পার্টনার খুঁজতে গেলে এগ্রিমেন্ট, সব কিছুতে এগ্রিমেন্ট। তো এগ্রিমেন্টটা আমার মনে হয় খুব শীঘ্রই আমাদের মাঝে আসতে চলেছে। এগ্রিমেন্ট, এই যে এসে গেছে আমার লেদুস মার্কা। এই বস্ত বেয়াদব, আহ খুব শীঘ্রই চলে আসবে আমাদের মাঝে এগ্রিমেন্ট। আর এগ্রিমেন্ট অবশ্যই তোমাদেরকেও বলবো, মাথায় রাখো। ও আজকে টেপির কথাই তো আমি বললাম না, যা টেপি আবারও কিছু অ্যাচিভ করেছে, একদম বিশাল কিছু অ্যাচিভ করেছে, তার কারণ ছেলেকে আবারও দেখতে পাইনি, এটাই হচ্ছে ওর একটা বড় অ্যাচিভমেন্ট। डेट पे डेट, तारीख पे तारीख, सप्ताह पे सप्ताह, मास के मास, सब कुछ के लिए आएगा, तारीख पे तारीख, तारीख पे तारीख, तारीख पे तारीख। আর টেপি একটার পর একটা অ্যাচিভমেন্ট করে যাবে, ছেলেকে দেখতে পাবে না, একটার পর একটা প্রোডাক্ট ও কিনে যাবে, ছেলে থাকবে না, একটার পর একটা ও নিজেকে মানে ভীষণ একটা বড় সেলিব্রিটি মনে করবে, যেখানটায় যার জন্যে লড়াই করবে তাকেই পাবে না। সত্যিকারের আমি কেমন লাগছিল যে বাবা অ্যাচিভমেন্ট করলো, ছেলে না পাওয়ার পরেই ও আগেরবারও একটা ছেলের যখন পায়নি 28 তারিখে 29 তারিখে একটা এমন টাইটেল দিয়েছে যে আজকে দারুণ একটা আনন্দের খবর তোমাদের দেব, এরকম একটা। তারপরে আজকেও কালকেও 12 তারিখ ছিল, ছেলে দেখতে পাইনি, তারপরেও দেখাচ্ছে এমন ভাব দেখালো যে বিশাল কিছু মানে অ্যাচিভ করে বাড়ি ফিরছে। কী অ্যাচিভ করেছে ওটা তোমাদের দেখাবে না, ওটা সাসপেন্স, ওটা কাল দেখাবে। শনি রবিবার চলে আসছে না, হ্যাঁ ওর ব্লগ অফ দেয়ার ডেট চলে আসছে,
তবে হ্যাঁ, টিপি প্রমোশন ভিডিও যেটা করেছে ম্যাট্রেস, ওই যে বিছানার উপর গদিটা, আ সত্যিকারের প্রমোশন ভিডিওতে টেপির প্রচুর খাটতে হয়, প্রচুর খেটে খুঁটে টেপির এত প্রমোশন ভিডিও, এত প্রোডাক্টের ওর মানে লোকের চাহিদা, আর ও এত পায়, যেটা হচ্ছে সত্যি অন্য কেউ দেখেই না, চোখেই দেখে না, পায় না, পাবে তো কি, দেখতেই পায় না। কিন্তু টেপি অনেক কিছু অ্যাচিভ করেছে, কিন্তু যেগুলো অ্যাচিভ করে রাখার দরকার সেগুলো রাখতে পারেনি। হ্যাঁ, আজকে একটা তোমাকে লাস্টের দিকে একটা ছোট্ট স্টোরি বলছি। একটা মেয়ে, একটা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। বয়ফ্রেন্ড একটা বেশ বড় বড় মাপের একজন মানুষ, আর গার্লফ্রেন্ড হচ্ছে একটা ভালো ডান্সার, একটা বেশ বড় ডান্সার। তা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজন দুজনকেই ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তা ওরা দুজন দুজনকে দুজনার ভালোবাসার ইজহার করবে বলে রেডি হয়েছে। তো সেই সময় মেয়েটার কাছে একটা বড় নাচের মানে ডান্সার একটা নাচে প্রোগ্রামের একটা বড় অপরচুনিটি চলে এসেছে, কিন্তু সেটা ছেলেটা জানতো না। ছেলেটা আর মেয়েটা একটা জায়গায় ঘুরতে গিয়ে ছেলেটা মেয়েটাকে প্রপোজ করবে, সারপ্রাইজ একটা পার্টি করবে বলে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, অনেক কিছু সুন্দরভাবে দারুণভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। কিন্তু মেন টাইমে দেখে মেয়েটা ছেলেটাকে রেখে মেয়েটা বেরিয়ে গেছে। দিয়ে বেরিয়ে গিয়ে ফোনে বলছে যে, "আমার একটা ফোন এসেছিলো কিন্তু আমি ওখানে দাঁড়াতে পারলাম না, থাকতে পারিনি। তা আমাকে যেতেই হবে। তাই আমাকে বেরিয়ে আসতেই হলো।" এই গল্পটার সঙ্গে টেপির একটা মিল আছে, আমি তোমাকে ওই জন্যই বলছি। আসতেই হলো। উম দিয়ে তখন বলছে, "এটাই লাস্ট চান্স। আমি তোমায় যে আমি এত সুন্দর করে একটা ইয়ে করেছিলাম, তুমি থাকলে না। এটাই কিন্তু লাস্ট চান্স ছিল, যে লাস্ট চান্স। তোমাকে এরপর কিন্তু আমার ইয়ে দেব না, আর সময় সুযোগ দেব না। এবার ওই প্রোগ্রামটার জন্য ওকে বাইরে যেতে হবে।" তা ও প্রেমিকের কথা ভাবেনি, প্রেমিকের ফিলিংসের কথা ভাবেনি, বা প্রেমিক ওর জন্যে কী, কী করেছে বা কী, কী ওর জন্যে অপেক্ষা করেছিল সেগুলোর কথা ভাবেনি। ও ওর মতন বেরিয়ে গেছে। সেই সময় আরেকটাও এগুলোকে বলে প্রকৃতির নিয়ম, বা সেই সময়ই আরেকটা অন্য মেয়েও একটা প্রবলেমে পড়েছে। সে যে কোনো প্রবলেমে হোক, সেই প্রবলেমে ওকে মানে ওখান থেকে বের করতে গিয়ে ছেলেটা বের করেছে। বের করার পর ছেলেটা যেহেতু উপকার করেছে, উপকার করাতে মেয়েটা বলছে, "ঠিক আছে, তুমি আমার একটা উপকার করেছো, আমিও তোমার একটা উপকার করব।" তো উপকারটা কি? যে ও যে এত অ্যারেঞ্জমেন্ট করেছিল, এই যে লোকজন ইনভাইট করেছে, এত অ্যারেঞ্জমেন্ট করেছে, এত মানুষজন এসেছে সেখানটায়, তা ও ওর গার্লফ্রেন্ডের হিসেবে ও যাবে। তো বলেছে, "ঠিক আছে, তাহলে তুমি ইয়ে করো।" এবার গার্লফ্রেন্ড হিসেবে যেতে গিয়ে গার্লফ্রেন্ড হিসেবে ও প্রপোজ করেছে, ও হ্যাঁ বলেছে। এইবার ওখানটায় আবার একটা মানে ছলে বলে মেয়েটাকে সারপ্রাইজ দেবে বলে একটা বিয়ের ছোট্ট অ্যারেঞ্জমেন্টও করেছিল, যে সেখানটায় ওই ওদের চার্চের ফাদারও ছিল। ফাদার কিছু ওই মন্ত্র বলে, যেগুলো বলে ওদের মধ্যে, সেগুলো বলে আ ওখানেই প্রপোজ, ওখানেই বিয়ে, ওখানেই এনগেজমেন্ট, মানে ওই যে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে। তারপরে ওদের ওগুলো হওয়ার পর একটা ছোট পার্টি হয়, লোকজন এসেছে পার্টি। পার্টির ভেতরে ব্যাস সবাই মিলে ওদের ভেতরে ড্রিংকস করে বেশি। নেশা ড্রিংকস করতেই করে ঠোরে আ সব ভুলে গেছে। সব মানে একই রাতের মধ্যে সব খেলা শেষ। এইদিকে চলে গেল বাইরে, যে এই সব কিছুর অধিকারী, মানে যে এই মূল নায়িকা ছিল, সে কী করলো? সে সব কিছু ছেড়ে চলে গেল তার কেরিয়ার তৈরি করতে গিয়ে। আর কেউ এইসবের মানে ধারে কাছে ছিল না। সে হঠাৎ করে একটা প্রবলেমে ফাঁসাতে, আর এও ফাঁকা ছিল, বেকার ছিল বলে, মানে গার্লফ্রেন্ড চলে গেছে মানে তো আর তখন মন মরা। আর সেই সময় এর বিপদ দেখে, একে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে, এবং একে উদ্ধার করা দেখে ওর প্রতি মায়া এসেছে যে, "ঠিক আছে, তুমি আমাকে একটা প্রবলেম থেকে বাঁচিয়েছো, তোমাকেও আমি এত বড় প্রবলেম থেকে বাঁচিয়ে দিচ্ছি।" এবার এক রাতের মধ্যে কি হয় না, দেখা গেল ধীরে, ধীরে ও যেহেতু ডান্সের জন্য বাইরে চলে গেছে, এবার প্রায় ২ বছরের কনট্যাক্ট ছিল। তার মধ্যে কখন যে এই যে ফেক মানে যে অভিনয় করতে এসে গার্লফ্রেন্ড হলো, বা অভিনয় করতে এসে যে এই যে মিথ্যে ম্যারেজটা করলো, এটাই ওদের কাছে রিয়েল হয়ে দাঁড়ালো। আর এই যে ছেলেটা দীর্ঘদিন ওর সঙ্গে টাইম মানে গল্প করছে, বেড়াচ্ছে, খাচ্ছে, উঠছে, বসছে, যেতে, যেতে কখন যে ওদের মধ্যে সত্যিকারেরই ভালোবাসা তৈরি হয়ে গেল, বুঝতেও পারল না। আর এই যখন ওই গার্লফ্রেন্ড এখন ফিরতে চাইছে, তখন ছেলেটা আর তাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। তো এটাই যার জায়গা যেটা যেখানে,
সেই জায়গাটা যখনই ছেড়ে চলে যাবে না, তখনই অন্য কেউ সেই জায়গাটায় চলে আসে। আর তোমার সবসময় তুমি তোমার অধিকার, তোমার জিনিস তুমি যখনই ছেড়ে দেবে, সেটা অন্য কারোর দখল করতে বেশি সময় লাগবে না। তাই নিজের অধিকার, নিজের অস্তিত্ব, নিজের পাওয়ার কখনো কারোর হাতে দিতে নেই। আর নিজের পাওয়ারকে কখনো ছাড়তেও নেই। বিশ্বাস করো, আমি তোমাদেরকে হয়তো তোমার মনে হচ্ছে সীমা কি একটা গল্প বলছে। এটা ওই সিনেমাটার সাথে কোথাও না কোথাও একটা রিয়েলিটি আমি খুঁজে পেয়েছি যে অধিকার। আজকে যদি ওই মেয়েটা ওর এই ভালোবাসার মানুষটাকে ছেড়ে যদি ওর কেরিয়ারটাকে না বাঁচতো, তাহলে ভালোবাসাটার কোথাও না কোথাও জিতে যেত। কিন্তু ও ভালোবাসাকে ছেড়ে কেরিয়ার তৈরি করতে গেছে। কেরিয়ার তৈরি করে ফেরার পথে দেখে ভালোবাসা আর ওর কাছে নেই। তাই অবশ্যই তুমি যদি ভালোবাসাকেও রাখতে চাও আর কেরিয়ারও তৈরি করতে চাও, তাহলে তোমাকে মূল্য দুটোকেই দিতে হবে। ভালোবাসাকে ভালোবাসার মতো বাঁচতে হবে, যাতে তোমার কেরিয়ার তৈরি করার নেশাতে ভালোবাসা না হারিয়ে যায়। আবার ভালোবাসাকেও এত ভালোবাসতে যেও না যে তোমার কেরিয়ারের দিকে ফোকাসই করলে না। তাই দুটোকেই তোমায় মেনটেন করতে গেলে দুটোকেই তোমার একটা ব্যালেন্স রেখে চলতে হবে। এটা আমি শিখলাম। আমার এখান থেকে আমার মনে হলো সবসময়। আর ভালোবাসাটা একটা আবেগ, একটা ইমোশনস, একটা বলে না, যে কোনো প্রবলেমের সময় তুমি যদি কোনো মানুষকে যখনই সে প্রবলেমে আছে, তখনই তুমি তার পাশে থাকবে, ভালোবাসা অটোমেটিক একটা জন্মায়। তার প্রতি একটা ভালোবাসা, একটা সহানুভূতি, একটা ওকে দেখার একটা নজরিয়া আলাদা হয়ে যায়। তোমরা যেমন আমায় ভালোবাসো। তোমরা সবসময় দেখেছো যে সীমা প্রত্যেকটা প্রবলেমে ছুটে যায়, প্রত্যেকটা মানুষের প্রবলেমের সময় পাশে থাকে, প্রত্যেকটা লড়াই সীমা একদম সততার সাথে করে। এই যে তোমাদের মনের ভেতরে আমাকে দেখে দেখে একটা ভালোবাসার জন্মেছে, এগুলো একটা ভালোবাসার, এগুলো অ্যাচিভ করতে, এগুলো ধরে রাখতে অনেকটা বড় কষ্ট। তো এগুলো ধরে রাখতে জানতে হয়, এগুলোকে অ্যাচিভ করতে হয়, এবং সঠিক টাইমে সঠিক সময় তোমাদেরকে ভালোবাসাও আমায় দিতে হয়। এই নয় তোমাদেরকে আমি তুচ্ছ তাচ্ছিল্য, অগ্রাহ্য, তোমাদের মানে কথাকে আমি প্রাধান্য না দিলেও তোমরা কিন্তু আমায় ভালোবাসবে না। তাই ভালোবাসা যখন তুমি পাবে, তাকে কদর করতেই হবে। টাকা পয়সা অনেক সময় আসে আর যায়, কিন্তু ভালোবাসা চলে গেলে কিন্তু আর আসে না। হাজারো চেষ্টা করলে ভালোবাসা যদি তোমার হাত থেকে একবার স্লিপ কেটে বেরিয়ে গেছে, তুমি ভালোবাসাটাকে আর কোনোদিন ফেরত পাবে না। তাই টেপির অ্যাচিভমেন্ট দেখে আমার হাসি লাগছিল যে আসলে অ্যাচিভ তো করতে পারলো না। ছেলে দেখতে পাচ্ছে না এখন অবধি, অথচ ও আনন্দ করছে, নখ লাগাচ্ছে, সাজছে, গুজছে, খাচ্ছে, বেড়াচ্ছে, সব করছে। না, আমরা হিংসা করছি। যতই করি হিংসা মোরা, টেপি বড়ই বেপরোয়া, ভয় ডর নেই, যে যা খুশি বলবে। মিশিলিকেও বলবো, সময় থাকতে বুদ্ধি অ্যাপ্লাই করো, বোকার মতন এমন কোনো কাজ করো না। আর সবার আগে বাচ্চাদের কথা চিন্তা করো। ওদেরকে বলো তোরা কি চাস, ওদেরকে বলো, দেখবে ওরা তোমার কি চায় সেটা তোমাকে যখন জানাবে, তার ভেতরে তোমার চাওয়া, তোমার ভালো লাগাটা দুটোকে ব্যালেন্স করে, অ্যাডজাস্ট করে তুমি রাখো। আর স্বামীর নাম যদি সত্যিই রাখতেই হয়, কারণ মেয়েদের ভবিষ্যতের দিকে তাকিয়ে স্বামীর নাম, স্বামীকে ধরে যদি রাখতেই হয়, তাহলে বলবো এরকম বাইরে থেকো না, বাড়ি ফিরে যাও। চলো টাটা, বাই বাই। তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে লিখো। আমার কথাগুলো কি যুক্তি আছে কি নেই সেগুলো তোমরা জানিও।